দর্শক, সরকার থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামীকালকের মধ্যে জুলাই যে ঘোষণা, জুলাই যে সনদ, সেই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছে দেয়া হবে। তার মানে সরকার জুলাই সনদের যে কাঠামো, সেই কাঠামোটা তৈরি করে ফেলেছে। জুলাই সনদে কি থাকবে সেগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আগামীকালকে রাজনৈতিক দলগুলোর কাছে তারা পৌঁছে দেবে এবং পৌঁছে দেওয়ার পরেই মূলত সার্কাসটা শুরু হবে। রাজনৈতিক দলগুলো যখন দেখবে যে তাদের ইচ্ছার, তাদের মতামতের প্রতিফলন ঘটেনি, তখনই এটা নিয়ে একটা বড় কেওয়াজ তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং এরপর থেকে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যেতে পারে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। কি হতে চলছে কালকের পর থেকে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, জুলাই সনদ তৈরি করা হয়ে গেছে, সরকার তৈরি করে ফেলেছে। আমাদের সরকারের মহান একজন মানুষকে নিয়ে আসা হয়েছে সংবিধান সংস্কারের জন্য এবং ঐক্যমত্য কমিশনের মূল দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে, প্রফেসর আলী রিয়াজ, যার বিদেশি নাগরিকত্ব নিয়ে সমালোচনা রয়েছে। তার অধীনে কেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলো মিটিং করছে, তার কর্তৃত্ব কেন মেনে নিচ্ছে, এই প্রসঙ্গও উঠছে এবং বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এই কারণেই যে বিএনপির রাজনীতি এতটাই দুর্বল হয়ে গেছে যে আলী রিয়াজের অধীনে তাদেরকে মিটিং করতে হবে, সংবিধান সংস্কার করতে হবে। আলী রিয়াজ সংবিধান সংস্কারের সংবিধান বিশেষজ্ঞ না, সেটা না হওয়া সত্ত্বেও তাকে সংবিধান সংস্কারের মূল দায়িত্ব দেওয়া হয়েছে, ঐক্যমত্য কমিশনের মূল দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারের মধ্যে দুইজন ব্যক্তি, প্রফেসর ইউনূস ছাড়া দুইজন ব্যক্তি সব থেকে বেশি কলকাঠি নাড়াচ্ছে। একজন হচ্ছে প্রফেসর আলী রিয়াজ, আর একজন হচ্ছে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, যে দুইজনকে নিয়ে দ্বৈত নাগরিকত্ব, বিদেশি নাগরিকত্বের অভিযোগ রয়েছে। কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু থামছে না। অবশেষে জুলাই ঘোষণাপত্র, যেটা জুলাই সনদ, সেটা তৈরি হয়ে গেছে এবং আলী রিয়াজ আজকে জানিয়েছেন যে আগামীকালকে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জুলাই সনদে কি থাকছে, কি লেখা আছে, রাজনৈতিক দলগুলোর মতামতের প্রতিফলন কি সেখানে ঘটেছে? একদিন আগের তথ্য যেটা আমরা জানি সেটা হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জুলাই সনদের প্রেক্ষাপট তৈরি করবে তারা। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল, সংখ্যাগরিষ্ঠ জনগণ না, সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধি হচ্ছে বিএনপি। এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিলে বিএনপিকেই আপনাকে ধরতে হবে যে বিএনপি যদি হ্যাঁ বলে সেটাই সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামত, আর বিএনপি যদি না বলে সেটাই সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বিমত। সেটাকে সেইভাবেই ট্রিট করতে হবে, কিন্তু সরকার সেভাবে ট্রিট করছে না। সরকার রাজনৈতিক দল গুনছে, রাজনৈতিক দলের মাথা গুনছে। সেখানে রাজনৈতিক দলের 4টা, 5টা, 2টা, 3টা করে ভোট থাকলেও তারা রাজনৈতিক দল হিসেবে কাউন্ট করছে এবং সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দলের হিসাব নিকাশে তারা যাচ্ছে। সেই ক্ষেত্রে বিএনপির সঙ্গে একটা টক্কর শুরু হতে পারে এই খসড়াটা দেওয়ার পরে। অন্যদিকে আমরা দেখছি যে এনসিপি নেতারা সারা দেশে বলে বেড়াচ্ছেন যে নতুন সংবিধান চাই এবং নতুন সংবিধান বাস্তবায়নের জন্য গণভোট চাই। তারা গণপরিষদ নির্বাচন যেমন চাই, তেমনি গণভোট চাই সংবিধানের জন্য। গণভোটের মাধ্যমে সংবিধান তৈরি করতে চায় তারা। অর্থাৎ তারা বর্তমান যে সংবিধান, সেই সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে নতুন সংবিধানের আগমন ঘটাতে চায় তারা। সেখানেই বিএনপির আপত্তি রয়েছে। বিএনপি জুলাই ঘোষণাপত্রকে কোনোভাবেই সংবিধানের মধ্যে আনতে চায় না, সেটা রাজনৈতিক দলিল হিসেবে রাখতে চায়। এই যে মতপার্থক্য, এই মতপার্থক্যটা কোনো সুরাহা হয়নি। সুরাহা না হওয়া সত্ত্বেও সরকার জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে এবং কালকে বিএনপি সহ সব রাজনৈতিক দলগুলোর কাছে চলে যাবে। আমার মনে হয় যে কালকের পর থেকে একটা বড় ক্যাচাল শুরু হবে। বিএনপি সহ বেশ কিছু বাম রাজনৈতিক দলগুলো এই ঘোষণাপত্র মানবে না, এই ঘোষণাপত্রে স্বাক্ষর করতে চাইবে না। সেটাকে নিয়ে আবার দ্বন্দ্ব তৈরি হবে এবং দ্বন্দ্ব তৈরি হওয়ার প্রেক্ষাপটে সরকার জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে পারবে না। যদি তারা একপাক্ষিকভাবে বিএনপি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে এই ঘোষণা করতে চায় এবং
মানে সংস্কারে বিভিন্ন বিষয়ে একমত না হওয়া সত্ত্বেও সেগুলো যদি সংস্কারের মধ্যে নিয়ে আসতে চায়, সেটা আমার মনে হয় যে হিতে বিপরীত হবে। আজকে একটা ব্যাপার ঘোষণা হয়েছে, সেটা হচ্ছে যে 2 টার্মের বেশি অর্থাৎ 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। সেই ব্যাপারে বিএনপি হ্যাঁ বলে দিয়েছে, অর্থাৎ এই ব্যাপারে ঐক্যমত্য তৈরি হয়েছে। অনেক বিষয়ে এখনও ঐক্যমত্য তৈরি হয়নি। অনেক বিষয়ই জুলাইয়ের ঘোষণাপত্রে যে ঐক্যমত্য কমিশনের যে বিষয়গুলো ঘোষণাপত্রে আনবে বলে মনে হচ্ছে, সেগুলো তারা আনতে পারবে না মানে বাস্তবতার প্রেক্ষিতে। কিন্তু তারা একগুঁয়ে অবস্থানের কারণে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসাব করে যদি সেগুলো এনে ফেলে, তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক ঝামেলা তৈরি হবে। এবং রাজনৈতিক ঝামেলার একটা লক্ষণ আমরা 2-1 দিন থেকে টের পাচ্ছি। বিএনপি 3 মাস ব্যাপী আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছে, মাঠের আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছে। গতকালকে রুহিন হোসেন প্রিন্স কমিউনিস্ট পার্টির তাকে তীব্র ভাষায় একটা সমাবেশে সরকারের সমালোচনা করতে শোনা গেছে এবং স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, যদি না পারেন ছেড়ে দেন, ছেড়ে দিয়ে চলে যান। করিডোর সহ নানা বিষয়ে কথা বলেছেন তিনি, কথা বলেছেন এমনকি গোপালগঞ্জ হত্যাকাণ্ড নিয়েও যে কাজগুলো সরকার করছে সেই কাজগুলো কোনোভাবেই ঠিক করছে না। সেই ঠিক না করা ব্যাপারে একগুঁয়ে অবস্থান পোষণ করছে সরকার, যেগুলোর একেবারে বিরোধিতা করেছেন রুহিন হোসেন প্রিন্স। আরও অনেক কথা বলেছেন এবং তার ওই কঠোর ভাষায় মনে হয়েছে যে বাম দলগুলোও হয়তো সরকার বিরোধী আন্দোলন শুরু করে দিতে পারে। সেই ক্ষেত্রে বিএনপি, 12 দলীয় জোট এবং বাম দলগুলো যদি একসাথে সরকার বিরোধী অবস্থান নিয়ে ফেলে এই জুলাই ঘোষণাপত্রের ঐক্যমত্য না হওয়ার কারণে, তাহলে সরকার বড় ধরনের বিপদে পড়বে। কারণ এই দলগুলোর আন্দোলন মোকাবেলা করার মতো শক্তি এই সরকারের নেই। কারণ এই সরকারের শক্তির জায়গা শুধুমাত্র এনসিপি, যাদের এই মুহূর্তে জনসমর্থন একেবারে শূন্যের কোঠায় চলে গেছে তাদের নানা কর্মকাণ্ডের মাধ্যমে। কি হতে চলেছে সেটার জন্য অপেক্ষা। আমার মনে হয় যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে চলেছে। সেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হোক, দেশ শান্ত থাকুক, দেশ ঠিকভাবে চলুক, দেশে শান্তি বিরাজ করুক এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে আমরা যাই, সেটাই সাধারণ জনগণের প্রত্যাশা। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে লিখে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।